আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা জীববিজ্ঞানের দ্বিতীয় পত্রের অষ্টম অধ্যায় সমন্বয় ও নিয়ন্ত্রণ, এই অধ্যায়ে সিন্যাপটিক ট্রান্সমিশন এই টপিকটা নিয়ে আলোচনা করব। এটা এক্সট্রা সিলেবাসের একটা অধ্যায়, যদিও তারা এটা আগে এখন আছে কিনা সঠিক জানি না, মানে এখন সিলেবাসে ইনক্লুড করছে কিনা HSC, তবে এই সিন্যাপটিক ট্রান্সমিশন এই টপিকটা অনেক ইন্টারেস্টিং এবং এখান থেকে ওনাকে জানার কিছু আছে। তো সিন্যাপটিক ট্রান্সমিশন, সিন্যাপটিক ট্রান্সমিশনটা পড়ার আগে আমাদের কিছু বেসিক জানতে হবে। সেটা হচ্ছে স্নায়ুতন্ত্র, এটা জানতে হবে, তারপর নিউরন সম্পর্কে জানতে হবে, এরপর সিনাপস কি এটা জানতে হবে, এই সিন্যাপটিক ট্রান্সমিশন, সিনাপস, এরপর স্নায়ুতরণ বা নার্ভ ইম্পালস এই জিনিসটা কি সেটা সম্পর্কে জানতে হবে, এরপর স্নায়ুতন্ত্রের শ্রেণীবিন্যাস বা স্নায়ুতন্ত্র কত রকমের, 2 রকমের হয়, এটা সম্পর্কে জানতে হবে। এরপরে এখানে মেকানিজম, মানে এই যে একটা সিন্যাপটিক ট্রান্সমিশন মানে কি, মানে হচ্ছে তাড়নাটা, মানে উদ্দীপনাটা একটা স্নায়ু থেকে একটা স্নায়ুতে যাচ্ছে, কীভাবে যাচ্ছে এর মেকানিজমটা হচ্ছে। প্রথমে হচ্ছে স্নায়ুতন্ত্র। স্নায়ুতন্ত্র বলতে কী বোঝায়, মনে করো আমাদের হাতের উপর যদি মশা পড়ে, আমাদের হাতের উপর যদি মশা পড়ে আমরা কি স্টিল দাঁড়া থাকবো? অবশ্যই না, ওই হাতটা আমরা সরাই নেব বা অন্য হাতে মশাটাকে মারার চেষ্টা করবো। তো এটা হচ্ছে যে তন্ত্রের মাধ্যমে আমাদের আভ্যন্তরীণ বা বাহ্যিক সারা প্রদান করে পরিবেশের সাথে একটা সামঞ্জস্য রক্ষা করে, সেটাই হচ্ছে স্নায়ুতন্ত্র। মানে যে তন্ত্রের মাধ্যমে আমাদের আভ্যন্তরীণ বা বাহ্যিক সারার মধ্যে একটা, মানে উদ্দীপনার মধ্যে একটা সারা প্রদান করতেছে, আভ্যন্তরীণ বা বাহ্যিক উদ্দীপনার মধ্যে একটা সারা প্রদান করে পরিবেশের সাথে একটা সামঞ্জস্য রক্ষা করতেছে, সেটাই হচ্ছে স্নায়ুতন্ত্র। তো এখন নিউরন, আমরা জানি কি কোষের গঠন, মানে আমাদের জীবদেহের গঠন এবং কার্যকরী এককে কী বলে? জীবদেহের গঠন এবং কার্যকরী এককে বলে কোষ। কোষ হল জীবদেহের গঠন এবং কার্যকরী একক। তাহলে আমাদের এই স্নায়ুতন্ত্র, স্নায়ুতন্ত্রের কিন্তু গঠন এবং কার্যকরী একক আছে, বা স্নায়ুতন্ত্রের কিন্তু কোষ আছে। স্নায়ুতন্ত্রের কোষগুলোকে কী বলা হয়? এটাকে বলা হয় নিউরন। তাহলে নিউরন কি? নিউরন হচ্ছে বেসিক্যালি স্নায়ুতন্ত্রের কোষ, স্নায়ুতন্ত্রের কোষ, অর্থাৎ স্নায়ুতন্ত্রের গঠন এবং কার্যকরী একক, সেটা হচ্ছে নিউরন। তো নিউরন গেল, এরপর সিন্যাপস। আমরা এখানে দেখলাম সিন্যাপটিক ট্রান্সমিশন। তো আমরা প্রথমে বলি সিন্যাপস কি। সিন্যাপস হচ্ছে, আমরা যে নিউরনটা দেখলাম, নিউরনের অনেকগুলো অংশ থাকে, যে ডেনড্রাইট, কোষদেহ, দেন হচ্ছে ডেনড্রন, এগুলো মানে ডেনড্রাইট, কোষদেহ বলছেন, যে সিন্যাপসের নিউরনের অনেকগুলো গঠন থাকে। তো এটা আমাদের আজকের টপিকের বিষয় না, কারণ এই টপিকটা যদি ডিসক্রাইব করতে যায় তাহলে বিষয়টা অনেক লেন্থ, অনেক বড় হয়ে যায়। তো আমরা ধরে নিই যে আমরা নিউরন সম্পর্কে একটু হালকা ভাষা জানি। তো সিন্যাপস সম্পর্কে আমাদের জানতে হবে যে একটা উদ্দীপনাটা একটা নিউরন থেকে আরেকটা নিউরনে তো যাবে নাকি, একটু বুঝবো যে একটা উদ্দীপনাটা হচ্ছে মশাটা আমার হাতের উপর পড়লো, তো উদ্দীপনাটা একটা নিউরন থেকে আরেকটা নিউরনে যাবে। তো যে নিউরন থেকে উদ্দীপনাটা আসতেছে সেটাকে বলা হয় প্রি সিন্যাপটিক নিউরন। তাহলে এটাকে বলা হয় কি? প্রি সিন্যাপটিক নিউরন। মানে যে নিউরন থেকে উদ্দীপনাটা আসতেছে, এই উদ্দীপনাটা এখন যে নিউরনে যাবে, একটা নিউরন থেকে আসবে একটা নিউরনে প্রবেশ করবে, তাই নাকি? ওই নিউরনটাকে বলা হয় পোস্ট সিন্যাপটিক নিউরন। তাহলে উদ্দীপনাটা যে নিউরন থেকে আসতেছে সেটাকে বলা হয় প্রি সিন্যাপটিক নিউরন, এবং যে নিউরনে যাচ্ছে সেটা হচ্ছে পোস্ট সিন্যাপটিক নিউরন। অর্থাৎ সিন্যাপস বলতে বোঝায়, সিন্যাপস বলতে বোঝায় দুইটা নিউরনের ফাঁকা জায়গা। এটা যে একটা নিউরন হয়, এটা একটা নিউরন হয়, দুটো নিউরনের মাঝখানে যে ফাঁকা জায়গাটা আছে সেটা হচ্ছে সিন্যাপস। তাহলে দুটো নিউরনের মাঝখানে ফাঁকা জায়গাটাকে বলা হয় সিন্যাপস। তো সিন্যাপস আমরা দেখলাম। এটা ধরো নিউরন 1 এবং হচ্ছে নিউরন 2, এটার মাঝখানে যে ফাঁকা জায়গাটা আছে এই ফাঁকা জায়গাটাকে বলা হচ্ছে সিন্যাপস। নিউরন 1, তাহলে এটা সিন্যাপসের আগে, তাহলে সিন্যাপসের আগে যেহেতু, তাহলে প্রি সিন্যাপটিক নিউরন, প্রি
সিন্যাপটিক নিউরন। প্রি মানে হচ্ছে পূর্বে, মানে এটা সিনাপসের পূর্বে আছে, যেমন প্রি সিন্যাপটিক নিউরন। এরপর এটাকে বলা হয় পোস্ট সিন্যাপটিক নিউরন। এটা হচ্ছে পোস্ট সিন্যাপটিক নিউরন, কারণ এটা সিনাপসের পরে আছে, তার মানে এটা পোস্ট সিন্যাপটিক নিউরন। একটু কিন্তু কনফিউশন ক্লিয়ার। আচ্ছা, এই যে সিনাপস, এই যে সামনে বস্তুটাকে বলে সিনাপস, এটা জানা যায়। এটার মাঝখানে, এই সিনাপসের মাঝখানে যে একটা মানে ফাঁকা জায়গা বা সামনে বস্তু একটা ফাঁকা জায়গা থাকে, এটাকে বলতে সিনাপটিক ক্লেফট। এটাকে বলা হয় সিনাপটিক ক্লেফট বা খাজ। সিনাপটিক খাজ মানে দুটো নিউরনের মাঝখানে ফাঁকা জায়গা, এই ফাঁকা জায়গাটাকে বলা হচ্ছে সিনাপস বলা হয়, এবং হচ্ছে এদিকে জায়গাটাকে বলা হয় সিনাপটিক ক্লেফট বলা হয়। সিনাপটিক ক্লেফট হচ্ছে দৈর্ঘ্য, যে কতটুকু লেন্থ কতটুকু, এটা হচ্ছে 20 থেকে 30 ন্যানোমিটার। যেটা হচ্ছে সিনাপটিক ক্লেফট কত, 20 থেকে 30 ন্যানোমিটার। তো সিনাপটিক ক্লেফট গেল, সিনাপস গেল, সিনাপস এটা হয়ে গেল। এখন আমরা তো বলেছি যে স্নায়ু তারণ বা নার্ভ ইম্পালস বা মশা আমাদের হাতের একটা পূর্ব তারণটা মস্তিষ্কের মধ্যে চলে গেল, এরপর মস্তিষ্ক থেকে একটা ইম্পালস আসলো, আমরা হাতটা সরাই নিলাম, তা কি মানে তারণা বা নার্ভ ইম্পালস, এই জিনিসটা সরে গেল। তারণা মানে হচ্ছে স্নায়ু তারণ বা নার্ভ ইম্পালস। স্নায়ু তারণ বা নার্ভ ইম্পালস, এটা কিন্তু আরেকটা নাম আছে, কি নাম জানো? এটাকে বলা হয় ক্রিয়া বিভব। কি বলা হয়? ক্রিয়া বিভব। তাহলে বিভব, বিভব কথার অর্থ কি? বিভব বলতে বোঝায় আমরা চার্জের একটা পার্থক্য। আমরা পড়ছি ফিজিক্সে বিভব পড়ছি, বিভব বলতে হচ্ছে চার্জের পার্থক্য। এটা হচ্ছে চার্জের পার্থক্য, অর্থাৎ কোথাও চার্জ বেশি থাকবে, কোথাও চার্জ কম থাকবে, এই যে চার্জের পার্থক্য বা তারতম্য, সেটা হচ্ছে বিভব। তাহলে স্নায়ু তারণ বলতে আমরা কি বুঝলাম? যে চার্জের ডিফারেন্স। তাহলে দেখি এটা হচ্ছে চার্জের ডিফারেন্স। যে চার্জের ডিফারেন্স কোথায় হবে? আমাদের যেহেতু কোষ, কোষের মধ্যে হবে চার্জের ডিফারেন্স। চার্জের ডিফারেন্স কোথায় হবে? কোষে হবে। তো স্নায়ু তারণকে বলা হয় নার্ভ ইম্পালস, বাইরেকে বলা হয় ক্রিয়া বিভব। ক্রিয়া বিভব বলতে বোঝায় চার্জের পার্থক্য, যেহেতু আসলে বিভব আছে, তাই ক্রিয়া বিভবটা কোথায় হবে? আমাদের কোষের মধ্যে হবে। তো আসলে কীভাবে ক্রিয়া বিভবটা কোষের মধ্যে হয়? তো আমাদের যে নর্মাল কোষ, আচ্ছা নর্মাল আমরা হচ্ছে স্নায়ুতন্ত্রের কোষটা কি? নিউরন, নিউরনটা কোষ। তো আমাদের নর্মাল কোষ সেল, আমাদের সেল হয়, সেলে তোমার একটা সেল বলবে, বাইরে হচ্ছে তোমার কোষ ঝিল্লি। কোষ ঝিল্লি, কোষ ঝিল্লির বাইরে তাহলে একটা সাইড, সেলের বাইরে, সেলের আউটসাইড আর সেলের একটা ইনসাইড। তাহলে হচ্ছে সেল, সেলের হচ্ছে কোষ ঝিল্লি, সেল মেমব্রেন, সেল মেমব্রেনের বাইরে, তাহলে সেলের বাইরের দিক এটা বেসিক্যালি সেলের আউটসাইড আর সেলের ইনসাইড। এখন নর্মালি কী হয়? সেলের ইনসাইডে বা সেলের ভিতরে আপনার নেগেটিভ চার্জগুলো বেশি থাকে, মানে নেগেটিভ চার্জগুলো বেশি থাকে, ক্লোরাইড বেশি থাকে, আপনার অন্যান্য নেগেটিভ আয়ন যেগুলো আয়ন থাকে সেগুলো বেশি থাকে। অর্থাৎ ইনসাইডে কী হয়? নেগেটিভ চার্জ কী থাকে? বেশি থাকে। আর আপনাদের হচ্ছে আউটসাইডে, আউটসাইডে কী হয়? পজিটিভ চার্জ বেশি থাকে। এটা হচ্ছে নর্মাল। দেখি এটা হচ্ছে নর্মাল। নর্মাল কন্ডিশনে আমাদের সেল মেমব্রেনের ভিতরে, সেলের মধ্যে নেগেটিভ চার্জ বেশি থাকে এবং সেলের বাইরে পজিটিভ চার্জ বেশি থাকে। তো অর্থাৎ সেলের বাইরে হয় এরকম পজিটিভ 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 পজিটিভ, আর সেলের ভিতরে যেহেতু নেগেটিভটা বেশি থাকে তাহলে হচ্ছে নেগেটিভ 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 নেগেটিভ।
স্নায়ুতরণা বা নার্ভ ইম্পালস বা হচ্ছে আপনার ক্রিয়া বিভাগ অর্থাৎ এখানে চার্জের ডিফারেন্স হবে। চার্জের ডিফারেন্স কীভাবে হবে? এই যে প্রথমে তিনটা দেখেন, প্রথমে তিনটা তাহলে নর্মালি থেকে বাইরে পজিটিভ, ভিতরে নেগেটিভ। এখন কী হবে? চার্জের পার্থক্য হয়ে যাবে। চার্জের পার্থক্য হলে কী হবে? বাইরের যে পজিটিভগুলো আছে সেটা নেগেটিভ হয়ে যাবে, আর ভিতরে যে নেগেটিভগুলো আছে সেগুলো কী হবে? পজিটিভ হয়ে যাবে, চেঞ্জ হয়ে গেল। বাইরের পজিটিভগুলো নেগেটিভ হয়ে গেল, ভিতরের যে নেগেটিভ সেগুলো পজিটিভ হয়ে গেল। এটা হলো দেন আবার কী হবে? এখানে আবার চেঞ্জ হয়ে যাবে। এখন এই জায়গাটা আবার চেঞ্জ হয়ে যাবে। এই যে আপনার পজিটিভ ভিতরে ছিল, এখন পজিটিভটা আবার কী আছে? এখানে আবার এখানে চেঞ্জ হয়ে যাবে। নেগেটিভটা বাইরে ছিল, পজিটিভ ভিতরে ছিল। এখানে আবার এখানে আপনার নেগেটিভ পজিটিভটা বাইরে চলে যাবে, নেগেটিভটা বাইরে চলে যাবে, নেগেটিভটা বাইরে চলে যাবে, পজিটিভটা বেঁচে যাবে, আর এটা কী হবে? এটা আগের মতো হয়ে যাবে, এটা আগের মতো হয়ে যাবে। তার মানে এখানে বাইরে পজিটিভ থাকবে, বাইরে পজিটিভ থাকবে, আর এখানে নেগেটিভ থাকবে, নেগেটিভ থাকবে। তো দেখা যাচ্ছে কি এই চার্জগুলো সামনে যাচ্ছে, সামনে দিয়ে যাচ্ছে, এখানেও যা চেঞ্জ হবে না। এখানে যা কী হবে? বাইরে পজিটিভটা নেগেটিভ হয়ে যাবে, ভিতরে নেগেটিভগুলো পজিটিভ হয়ে যাবে, আগেরটা আগের মতো নর্মাল থাকে যাবে। তাহলে কী হচ্ছে? পজিটিভ নেগেটিভ এটা সামনে করতেছে, মানে এটা নাড়াচাড়া করতেছে এরকম। এখানে পজিটিভ ছিল, এখানে পজিটিভ নেগেটিভ ছিল, এখানে আমরা পজিটিভ নেগেটিভ পজিটিভ করবো, এখানে আমরা পজিটিভ নেগেটিভ পজিটিভ নেগেটিভ পজিটিভ নেগেটিভ একটু সফল করতে সামনের দিকে হবে, সামনে দিকে পজিটিভ নেগেটিভ সামনের দিকে হবে। এইটা যে আগাচ্ছে এটাই মূলত আমাদের হচ্ছে ক্রিয়া বিভাগ। মানে চার্জের যে পার্থক্যটা মানে আপনার সেল মেমব্রেন বরাবর সামনের দিকে আগাচ্ছে, এটা কিন্তু একমুখী, এটা হচ্ছে একমুখী। এই যে সামনের দিকে আগাচ্ছে এটাই হচ্ছে ক্রিয়া বিভাগ বা মেমব্রেন পটেনশিয়াল বা অ্যাক্টিভ মেমব্রেন পটেনশিয়াল, অ্যাক্টিভ মেমব্রেন পটেনশিয়াল। তখন যখন মেডিকেল আনবে তখন ফার্স্ট টার্মে এটা সম্পর্কে বিস্তার করা মানে ফার্স্ট কার্ডে মেমব্রেন পটেনশিয়াল থাকবে। তো এই যে তখন ছোটো মেডিকেল ক্রিয়া বিভাগ কি? চার্জের পার্থক্য। এটা হচ্ছে আমাদের একটা সেলের হচ্ছে সেল মেমব্রেন। আমরা জানি কি নর্মালি সেল মেমব্রেনের বাইরে থেকে পজিটিভ চার্জ আর ভিতরে থেকে নেগেটিভ চার্জ। এটা বিভিন্ন চার্জ সাফার করবে, পজিটিভটা নেগেটিভ হয়ে যাবে, নেগেটিভটা পজিটিভ হয়ে যাবে, এটা সামনের দিকে আগেতেই থাকবে। তো এখানে প্রথমে পজিটিভ ছিল নর্মালি, বাইরে পজিটিভ ভিতরে নেগেটিভ, আর সাফার করবে বাইরে নেগেটিভ হয়ে যাবে, ভিতরে পজিটিভ হয়ে যাবে। এই জিনিসটা বারবার সামনের দিকে করতে থাকবে, ওর চার্জের একটা পার্থক্য সৃষ্টি হবে। তো চার্জের পার্থক্য সৃষ্টি হবে, এটাই বেসিক্যালি ক্রিয়া বিভাগ। আর এই ক্রিয়া বিভাগ যেটা এটাই বেসিক্যালি হচ্ছে নার্ভ ইম্পালস। এই রোগটা হচ্ছে আপনার নার্ভ ইম্পালস বা স্নায়ু উদ্দীপনা। তো এই উদ্দীপনাটাই হচ্ছে আপনার নেগেটিভ পজিটিভ চার্জ, এটা সামনের দিকে আগাবে, সাথে সাথে উদ্দীপনা সামনের দিকে আগাবে। তো আসলে এটা হয়টা কীভাবে? এখন কথা হচ্ছে কি আমাদের পুরো দেহের মধ্যে কি স্নায়ু মানে নিউরনগুলো থাকে? হ্যাঁ, অবশ্যই নিউরন থাকে, সারা দেহের মধ্যে নিউরন থাকে। কীভাবে থাকে? এখানে বসে থাকে নিউরো সিনোনিউক্লিয়াস। এখানে আমরা বলি স্নায়ুতন্ত্রের সেলুলাস। স্নায়ুতন্ত্রের একটা হচ্ছে নিউরন, তো আমরা স্নায়ুতন্ত্রের সেলুলাস নেব। স্নায়ুতন্ত্রের সেলুলাস হচ্ছে স্নায়ুতন্ত্র হচ্ছে দুই ভাগে থাকে, মানে দুই ধরনের থাকে, একটা কেন্দ্রীয় আর হচ্ছে প্রান্তীয়। স্নায়ুতন্ত্র কেন্দ্রীয়
মস্তিষ্ক, কেন্দ্রীয় হচ্ছে আমাদের ব্রেন বা মস্তিষ্ক, আর কোনটা সুষুম্না, বা স্পাইনাল কর্ড, স্পাইনাল কর্ড, স্পাইনাল কর্ড আমাদের যে মেরুদণ্ডের ভেতর দিয়ে দেখা যাচ্ছে স্পাইনাল কর্ড। তো কেন্দ্রীয় স্নায়ু দুইটা, একটা ব্রেন আর একটা হচ্ছে সুষুম্না কাণ্ড। তো ধর একটা সিম্পল মানুষ, ভালো মানুষ, তো এর ব্রেন এবং এই যে ইয়াটা কেন্দ্রীয় স্পাইনাল কর্ড, এই লালটা মিলে হচ্ছে আপনার কেন্দ্রীয় স্নায়ু, এটা হচ্ছে কেন্দ্রীয় স্নায়ু। এখন এই কেন্দ্রীয় স্নায়ু থেকে অনেকগুলো শাখা প্রশাখা বের হয়, এখান থেকে অনেকটা শাখা প্রশাখা বের হবে, এগুলো হচ্ছে প্রান্তীয় স্নায়ুতন্ত্র, হচ্ছে প্রান্তীয় স্নায়ুতন্ত্র। তার মানে কি আমাদের এই কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে শাখা প্রশাখাগুলো বের হয়ে যাচ্ছে, এটা সৃষ্টি হচ্ছে যে প্রান্তীয় স্নায়ুতন্ত্র। এই প্রান্তীয় স্নায়ুতন্ত্র আমাদের সারা দেহের মধ্যে বিস্তৃত হবে, আমাদের সারা দেহের মধ্যে, সারা দেহের কোথায় কোথায় থাকবে আমরা কি জানি, 5টা স্নায়ুমণ্ডল আছে। তো হচ্ছে আমাদের চোখে যাবে, চোখে থাকবে, হচ্ছে আমাদের নাকে থাকবে, হচ্ছে কানে থাকবে, আর কি চোখ কান নাক ত্বকের মধ্যে থাকবে, আর জিহ্বার মধ্যে। এই যে প্রান্তীয়গুলো আছে এখানে এই যেগুলো আছে এগুলো হচ্ছে আমাদের সেন্সরি অর্গান, হচ্ছে সেন্সরি অর্গান। তো আমাদের ত্বকের মধ্যে, ত্বক তো আমাদের সারা দেহের মধ্যে আছে, এটা হচ্ছে আমাদের স্নায়ু নিউরন, সারা দেহের মধ্যে স্নায়ুতন্ত্র সারা দেহের মধ্যে বিস্তৃত থাকে। তো আমরা দেখলাম এই নিউরন আমাদের সারা দেহের মধ্যে বিস্তৃত থাকতে। এখন ধরো তুমি বসে আছো, ভালো মানুষ, তুমি হাতের উপর মশা পড়লো, এই যে মশা, হাতের উপর মশা পড়লো, এটা কী হবে, এই যে মশাগুলো ত্বকের উপর পড়লো, ত্বক আমরা কিছুক্ষণ আগে দেখলাম ত্বক কি সেন্সরি অর্গান, মানে এটা কি স্নায়ু কারণটাকে জেনারেট করতে পারে। তো এই জেনারেট করে স্নায়ু কারণের উদ্দীপনাটা কী হবে, এই বিভবের মাধ্যমে চার্জের পজিটিভ নেগেটিভের মাধ্যমে সফল করতে করতে আমাদের মস্তিষ্ক নিয়ে যাবে ইম্পালসটা। তো মস্তিষ্ক গেল, কিন্তু মস্তিষ্ক কী করবে, কমান্ড করবে যে হাতটা সরাই নাও বা একটা হাত দিয়ে মশাটাকে মারো। তো মস্তিষ্ক থেকে আমার পজিটিভ নেগেটিভ চার্জের পার্থক্যের মাধ্যমে বা ক্রিয়া বিভাগের মাধ্যমে বা মেমব্রেন পটেনশিয়ালের মাধ্যমে উদ্দীপনাটা আমাকে হাতের মধ্যে আসবে। তো হাতটা আমার সরাই এইভাবে। তো এইভাবে কী হয়, একমুখী ডিরেকশন হয়, হয় মস্তিষ্কের দিকে যায়, মস্তিষ্কের দিকে, না হলে প্রান্তের দিকে। অর্থাৎ আমাদের যে অর্গানটার মধ্যে একটা সেন্স বা স্নায়ুতন্ত্র জেনারেট হলো বা তৈরি হলো, এই স্নায়ুতন্ত্রটা এবার প্রান্ত থেকে মস্তিষ্কের দিকে যাবে, মস্তিষ্ক থেকে একটা কমান্ড আসবে, এই কমান্ডের মধ্যে মস্তিষ্ক থেকে আমাদের এই কার্যকরী অঙ্গগুলো চলে যাবে। তো আসলে এটা যায় কীভাবে, এটা বলতে যায় কীভাবে কি, তো আমরা এর আগেই দেখলাম যে একটা নিউরন নাম, এটা হচ্ছে নিউরন তৈরি, এখান থেকে ইম্পালসটা এখানে যাবে। তো কোনো মারফত লাইন নেই, এমনি ইম্পালস যাবে না। এই ইম্পালসটা পরিবহন করে নিয়ে যাবে কি নিউরো ট্রান্সমিটার, মানে কিছু রাসায়নিক বস্তু আছে যার মারফতে, মানে যার থ্রুতে এই ইম্পালসটা নিউরন এক থেকে নিউরন দুইতে যাবে। এখন দেখবো যে মেকানিজমটা কী হবে, এখানে কীভাবে যায়, অর্থাৎ পজিটিভ নেগেটিভ চার্জ কীভাবে সৃষ্টি হয়, কীভাবে ক্রিয়া বিভাগটা সৃষ্টি হয়, ক্রিয়া বিভাগ সৃষ্টির মাধ্যমে তো আমাদের ইম্পালসটা একটা নিউরন থেকে একটা নিউরন যায়। এখন এটা হচ্ছে আমাদের একটা নিউরন মানে শেষ প্রান্ত। এটা হচ্ছে নিউরন 2, কি বলি, এটা হচ্ছে নিউরন 1, এটা হচ্ছে নিউরন 2। তাহলে একটা নিউরনের শেষ প্রান্ত আর একটা নিউরনের শুরু প্রান্ত এদিকে থাকবে, আর এই যে মাঝখানে থাকতেছে এটা কি, এটা হচ্ছে সিনাপটিক
প্রি সিন্যাপটিক ছোট প্রি সিন্যাপটিক নিউরন আর এটা হচ্ছে পোস্ট সিন্যাপটিক নিউরন। পোস্ট সিন্যাপটিক নিউরন তো একটু বুঝলাম যে একটা নিউরন কিছু নিউরন এখান থেকে ইম্পালসটা এখানে চলে যাবে, যেটা হচ্ছে প্রি সিন্যাপটিক নিউরন আর পোস্ট সিন্যাপটিক নিউরন। এটা হচ্ছে দুই নিউরন মাঝখানে ফাঁকা আসতে নেগেটিভ সিন্যাপটিক ক্লেফট, এটা হচ্ছে দেখবেন। এখন নর্মালি হচ্ছে সেলের বাইরে, মানে সেলের বাইরে থাকে নেগেটিভ আর সেলের ভেতরে থাকে সেলের বাইরে থেকে পজিটিভ, সেলের ভেতরে থাকে নেগেটিভ। পজিটিভ 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 আগে আপনি দেখবেন সেলের ভিতরে নেগেটিভ 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 এটা বলতে হয়, এটা নর্মাল কেস। এটা হচ্ছে সিনাপটিক ঝিল্লি, সিনাপটিক মেমব্রেন, সিনাপটিক ঝিল্লি, এটা হচ্ছে সিনাপটিক ঝিল্লি, মানে যে পর্দা যে মেমব্রেনের বাইরে এবং ভিতরে আমি কাম করি, তাহলে বাইরে থেকে নর্মালি পজিটিভ আর ভিতরে থেকে নর্মালি নেগেটিভ। তো এটা আইডিয়া। আর কী থাকে এখানে, আর হচ্ছে আমাদের যে প্রিসিনাপটিক নিউরন এখানে এটার এটাকে বলা হয় কি, এইটাকে বলা হয় সিনাপটিক নব, এটার নাম মানে প্রিসিনাপটিক নিউরনের যে প্রান্তীয় অংশ, এটা স্ফীত অংশ থাকে, মোটা অংশ, এটাকে বলা হয় সিনাপটিক নব। এটার নাম হচ্ছে সিনাপটিক নব। এটা হচ্ছে সিনাপটিক নব, এটা সিনাপটিক ঝিল্লি। এখন কী হয়, আমরা যেহেতু পজিটিভ 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 বাইরে থেকে নেগেটিভ 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 এটা ভেতরে থেকে, তাহলে আমরা যদি ক্রিয়া বিভব সৃষ্টি করতে চাই, মেমব্রেন পোটেনশিয়াল সৃষ্টি করতে চাই, তাহলে কী হবে, ভিতরে নেগেটিভটাকে পজিটিভ বানাতে হবে আর বাইরে পজিটিভটাকে নেগেটিভ বানাতে হবে। আর আমাদের যে প্রিসিনাপটিক নিউরন, প্রিসিনাপটিক নিউরন ভিতরে আমরা ভিতরে থাকে এদের মাইটোকন্ড্রিয়া। এটা কি, এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া থাকে, মাইটোকন্ড্রিয়া থাকে আর কি থাকে, আর থাকে ভেসিকল। ভেসিকল মানে কি, এটা থলির মতো। এই ভেসিকলের ভিতরে কি থাকে, নিউরোট্রান্সমিটার থাকে। এটার নাম কি, এটার নাম হচ্ছে নিউরোট্রান্সমিটার। নিউরোট্রান্সমিটার আমরা বললাম যে নিউরোট্রান্সমিটারের মতো একটা আপনার ক্রিয়া বিভব সৃষ্টি হবে বলে একটা নির্ভর। এটা হচ্ছে এটা হচ্ছে নিউরোট্রান্সমিটার। তাহলে এখন কি হবে, চার্জের ডিফারেন্স তৈরি করতে হবে, পজিটিভ নেগেটিভ বানাতে হবে, নেগেটিভ পজিটিভ বানাতে হবে। কী হবে, যখন এখান পর্যন্ত ইম্পালসটা আসবে, তারপরটা আসবে, তখন কী হয়, তখন আমাদের হচ্ছে ক্যালসিয়াম কী হয়, কোষের বাইরে তো আয়ন থাকে, আমাদের জানি কোষের বাইরেও আয়ন থাকে, কোষের ভিতরে আয়ন থাকে, কিন্তু বাইরে পজিটিভটা বেশি থাকে, ক্যালসিয়াম পজিটিভ বেশি আছে বাইরে। তো ক্যালসিয়াম আয়নটা কী হবে, যখন ইম্পালস থাকবে, তার আমরা যখন এখানে মানে এখান পর্যন্ত আসলো, মানে উপর থেকে তো আসতে থাকবে, এখানে আসলো, তো ক্যালসিয়াম আয়নটা বাইরে যে পজিটিভ আয়নটা সেটা কী হবে, এটার ভিতরে ঢুকে যাবে। প্রিসিনাপটিক নব আছে, প্রিসিনাপটিক নবের ভিতরে ঢুকে যাবে। ঠিক কোন ক্যালসিয়াম, এই যে সেলের বাইরে অংশ, কোষবহিস্থ ক্যালসিয়ামটা এর ভিতরে ঢুকে যাবে, ঢুকে যাবে। ঢুকে গেলে কী করবে, আমাদের যে মাইটোকন্ড্রিয়া আছে, এই মাইটোকন্ড্রিয়ার মধ্যে ATPase এনজাইম আছে। কী আছে, ATPase এনজাইম। এটা কি, ATPase এনজাইম। আমরা কি জানি, ATPকে আমরা কোষ রসায়ন বা চেতনার সমস্ত সালোক সমস্যা চ্যাপ্টার দেখছি যে ATPকে ভাঙলে ইনঅর্গানিক ফসফেট তৈরি হয় এবং শক্তি তৈরি হয়। তাহলে ATPকে যখন আমরা ভাঙবো, তখন ইনঅর্গানিক ফসফেট কী হবে, শক্তি তৈরি হবে। কে ভাঙবে ATPase এনজাইম। এই ATPase এনজাইমের মাধ্যমে ATPকে ভাঙলে ইনঅর্গানিক ফসফেট এবং শক্তি তৈরি হয়। তো শক্তি তৈরি হলো, এই যে শক্তিটা তৈরি হলো, এই শক্তিটা নিয়ে তৈরি হলো, শক্তিটা কি, এই যে আমাদের ভেসিকল বা থলির মতো স্ট্রাকচার আছে, এই থলির মতো স্ট্রাকচারটাকে বিদীর্ণ করবে।
এখানে ফুটে 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 দেবে, চিড়ে দিলে কী হবে, এই যে আমাদের নিউরো ট্রান্সমিটার আছে বা এটা হচ্ছে অ্যাসিটাইলকোলিন, এই নিউরো ট্রান্সমিটার অ্যাসিটাইলকোলিন। এইভাবে শক্তিটা আসলে এটা বিদীর্ণ করলো, মানে ভেঙে ফেলো, ভেঙে এই যে নিউরো ট্রান্সমিটার বের হয়ে যাবে, বের আসে আসার পর সেটাকে ঝিল্লি পার করবে, ঝিল্লি পার করে আমাদের হচ্ছে এই যে পোস্ট সিনাপটিক নিউরন যেটা, এই নিউরনটা কিন্তু আমাদের রিসেপ্টর আছে, এরকম রিসেপ্টর আছে, অ্যাসিটাইলকোলিন বা নিউরো ট্রান্সমিটারগুলো ভেঙে বিভিন্ন হয়ে আসলো ফিজিক্যাল থেকে, এই এখান থেকে রিসেপ্টরগুলো মধ্যে করতে হবে, রিসেপ্টরগুলোর মধ্যে বসে পড়বে, এই রিসেপ্টরের মধ্যে যে বসে পড়বে তাহলে কী তৈরি করবে, এটা তৈরি করে হচ্ছে আমাদের একটা যৌগ তৈরি করবে, এটা হচ্ছে কী থেকে তৈরি করবে, অ্যাসিটাইলকোলিন আর পোস্ট সিনাপটিক নিউরন, এই যে রিসেপ্টরগুলো, এটা হচ্ছে রিসেপ্টরগুলো কী তৈরি করবে, অ্যাসিটাইলকোলিন রিসেপ্টর যৌগ তৈরি করবে, অ্যাসিটাইলকোলিন রিসেপ্টর তৈরি করবে, কী তৈরি করবে, অ্যাসিটাইলকোলিন রিসেপ্টর তৈরি করবে। তাহলে একটা পর্যন্ত দেখলাম, তাহলে এখানে কী হলো, পজিটিভ আয়নটা ভিতরে ঢুকতেছে, শুরুর দিকে লিখলাম যে ক্যালসিয়াম আয়ন কোষবস্তু থেকে ভিতরে দিকে ঢুকতেছে, তার মানে কী হচ্ছে, তার মানে এখানে পজিটিভে ঘাটতি দেখা যাচ্ছে, বাইরে পজিটিভের কোনো ঘাটতি হচ্ছে, পজিটিভের ঘাটতি হচ্ছে, কারণ ক্যালসিয়াম পজিটিভটা সেটা ভিতরে ঢুকে হচ্ছে, পজিটিভের ঘাটতি হলে বাইরে কী হচ্ছে, বাইরে তখন কী হচ্ছে, বাইরে যখন বাইরে হচ্ছে নেগেটিভ, বাইরে যখন বাইরে হচ্ছে নেগেটিভ, ভিতরে পজিটিভটা ঢুকতেছে, ক্যালসিয়ামটা ভিতরে ঢুকতেছে, তাহলে এখানে আবার বলা হচ্ছে পজিটিভ, এখানে বলা হচ্ছে পজিটিভ, এখানে বলা হচ্ছে পজিটিভ, সবগুলো পজিটিভ হচ্ছে, তার মানে কি চার্জের একটা পার্থক্য তৈরি হয়ে গেল, চার্জের পার্থক্য তৈরি হয় মানে কি, এর কী চলছে, এখানে ক্রিয়া বিভব তৈরি হয়, পজিটিভ বাইরে যে পজিটিভ হয়েছে নেগেটিভ হয়ে ভিতরে নেগেটিভ পজিটিভ হয়ে দেখেন ক্রিয়া বিভব তৈরি হবে, দেখেন কি ক্রিয়া বিভব তৈরি হবে, চার্জ ডিফারেন্স তৈরি হবে, তারপর ইম্পালসটা এখানে পর্যন্ত আসলো, তারপর এখান থেকে নিউরো ট্রান্সমিটারটি বিভিন্ন ফিজিক্যাল বিভিন্ন রিসেপ্টরের মধ্যে যুক্ত হবে, তৈরি করে অ্যাসিটাইলকোলিন রিসেপ্টর, অ্যাসিটাইলকোলিন রিসেপ্টর তৈরি করে, এই অ্যাসিটাইলকোলিন রিসেপ্টরটা কী করবে, আমাদের পোস্ট সিনাপটিক নিউরন যেটা আছে, পোস্ট সিনাপটিক নিউরন, কিন্তু এই নিউরনের বাইরে অনেকগুলো সোডিয়াম আয়ন থাকে, সোডিয়াম আয়ন থাকে, এই অ্যাসিটাইলকোলিনের কারণে এইগুলো সোডিয়াম আয়নটা কী হবে, কোষের বাইরে থেকে পোস্ট সিনাপটিক নিউরনের ভিতরে প্রবেশ করবে, সোডিয়ামটা ভিতরে প্রবেশ করতেছে, আর এখানে পোস্ট সিনাপটিক নিউরনের ভিতরে হলো পটাশিয়াম ছিল, পটাশিয়াম আয়নটাকে বাইরে প্রবেশ করবে, পটাশিয়াম বাইরে চলে আসবে, তাহলে অ্যাসিটাইলকোলিনের কারণে পোস্ট সিনাপটিক নিউরনের কোষের বাইরে, পোস্ট সিনাপটিক নিউরন যেটা ওটার বাইরে সোডিয়াম আয়নটা পোস্ট সিনাপটিক নিউরনের ভিতরে প্রবেশ করবে এবং ভিতরে পটাশিয়ামটা বাইরে প্রবেশ করবে। এখন যে পরিমাণ সোডিয়ামটা ভিতরে ঢোকে তার চেয়ে কম পরিমাণ বেশি পরিমাণে সোডিয়াম ভিতরে ঢুকতেছে বেশি পরিমাণে, আর কম পরিমাণে পটাশিয়াম বাইরে বেরোচ্ছে, তার মানে কি ভিতরে পজিটিভ চার্জ বেশি হচ্ছে। ধরো তিনটে সোডিয়াম ভিতরে ঢুকতেছে, তিনটে সোডিয়াম এখান থেকে ভিতরে ঢুকতেছে, আর দুইটে পটাশিয়াম কী হচ্ছে, বাইরে হচ্ছে, দুটো পটাশিয়াম বাইরে হচ্ছে, একটা চার্জের ডিফারেন্স হচ্ছে, তাহলে ভিতরে পজিটিভ হয়ে যাচ্ছে, আর বাইরে কি নেগেটিভ হয়ে যাচ্ছে, আর বেশি পরিমাণ পজিটিভ ভিতরে ঢুকতেছে, আর বাইরে যখন নেগেটিভ হয়ে যাচ্ছে, তাহলে এই যে চার্জের ডিফারেন্সটা এখান থেকে এখানে চলে আসবে, তখন ইম্পালসটা এখান থেকে এখানে চলে আসবে, এইভাবে ইম্পালসটা কী হয়, একটা নিউরন থেকে আরেকটা নিউরনে যায়, এই হচ্ছে বেসিক ইয়া।
ক্যাপ ধরে ছোটো করে রেখে ফেলবে। প্রথমে এটা প্রি সিনাপটিক করবে, পোস্ট সিনাপটিক করবে, মাঝখানে কি আপনার যে সিনাপটিক ক্যাপ, এখানে মনে রেখেছিল পজিটিভগুলো বাইরে ছিল, নেগেটিভগুলো ভিতরে ছিল। কিন্তু আপনার এই যখন ক্যালসিয়াম আয়ন ভিতরে প্রবেশ করবে, কিসের জন্য ভিতরে প্রবেশ করবে? ইম্পালসটা এখানে জেনারেট হলো, মানে কোনো একটা মশা বা কোনো কিছু পেইন অনুভূতি ফিল হলো, ফিলসে যখন ক্যালসিয়াম প্রিসিনাপটিক নিউরনের কোষ বহিষ্ঠ থেকে প্রিসিনাপটিক নিউরনে ভিতরে প্রবেশ করবে। প্রিসিনাপটিক নিউরনে কী আছে? এখানে আছে একটা মাইটোকন্ড্রিয়া আছে, ভেসিকল আছে, যার মধ্যে নিউরোট্রান্সমিটার অ্যাসিটাইলকোলিন আছে। এই ক্যালসিয়াম যখন ভিতরে প্রবেশ করবে, এই ক্যালসিয়ামটা কী করবে? আপনার যেই মাইটোকন্ড্রিয়া আছে, মাইটোকন্ড্রিয়া এটিপিএস এনজাইম, এটিপিএস এনজাইমটাকে অ্যাক্টিভেট করে দেবে। এই মাইটোকন্ড্রিয়া এটিপিএস এনজাইমটাকে অ্যাক্টিভেট করে দেবে। এই এনজাইম অ্যাক্টিভেট হলে তখন কী হয়? এটিপিকে ভেঙে ইনঅর্গানিক ফসফেট আর কি হয়? শক্তি তৈরি হয়। শক্তি তৈরি হয়, এই শক্তিটা কী করবে? ভেসিকলটা আছে, থলিটা আছে, থলিটাকে বিদীর্ণ করলো, বিদীর্ণ করলে নিউরোট্রান্সমিটারগুলো বের হয়ে গেল, নিউরোট্রান্সমিটারগুলো বের হয়ে গেলে আপনি দেখলেন পজিটিভ যখন ভিতরে ঢুকতে পজিটিভ চার্জের ডিফারেন্স হলো, তখন কি ইলেকট্রিক পোটেনশিয়াল তৈরি হলো, ইলেকট্রিক্যাল পোটেনশিয়াল তৈরি হলো, তৈরি হলো। তারপরে নিউরোট্রান্সমিটারের রিসেপ্টর, এই যে কোর্স রিসেপ্টর আছে, এই রিসেপ্টরের মধ্যে যুক্ত হলো, যুক্ত হয়ে কী করবে? অ্যাসিটাইলকোলিন রিসেপ্টর তৈরি হলো। অ্যাসিটাইলকোলিন রিসেপ্টরটা আপনাকে দিল সিনাপটিক নিউরনের বাইরে, কোষের বাইরে, বাইরের মধ্যে পজিটিভ ম্যাগনেটিজম আছে, এখানে সোডিয়াম আয়নটা ভিতরে প্রবেশ করবে পোস্ট সিনাপটিক নিউরনের ঝিলের ভিতরে, আর পোস্ট সিনাপটিক নিউরন পটাশিয়াম আয়নটা বাইরে বের হয়ে গেল। এখন যে পরিমাণ সোডিয়াম ভিতরে ঢুকলো তার চেয়ে কম পরিমাণে পটাশিয়াম বাইরে গেল, তার মানে 3 পটাশিয়াম হবে 2টা বের হলো, তারপরে চার্জের ডিফারেন্স তৈরি হলো, তাহলে চার্জের ডিফারেন্স এখান থেকে এখানে চলে আসে, তাহলে এখানে ভিতরে পজিটিভ বাইরে বের হয়ে গেল। এইভাবে চার্জের ডিফারেন্স এক নিউরন থেকে আরেক নিউরন তৈরি হয়, আরেক নিউরন থেকে আরেক নিউরন তৈরি হয়, এটা থেকে তারপরে নিউরনে তৈরি হয়, এটা তৈরি হতে সামনের দিকে আগে। তো এটাই হচ্ছে সিনাপটিক ট্রান্সমিশন বা স্নায়ু উদ্দীপনার কী হয়? পরিবহন। তো এই ছিল ভিডিও, আশা করি ভিডিওটা আপনার ভালো লাগছে।